ফাইন্যান্স প্রথম পত্রের অধ্যায় 2-এর আজকে আমরা যে টপিকটা শিখব সেটা হচ্ছে 10 নম্বর টপিক। তো 10 নম্বর টপিকে আমরা আলোচনা করব সবথেকে ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে মানি লন্ডারিং। মানি লন্ডারিং নিয়ে তোমরা অলরেডি অনেক ভিডিও দেখেছো হয়তো বা অলরেডি অনেক ধরনের মুভি দেখেছো মানি লন্ডারিং নিয়ে। এই যে বিদেশে টাকা পাচার করে, কোটি কোটি টাকা পাচার করে, বা যারা হচ্ছে দুর্নীতির ক্ষেত্র হিসেবে পরিচালিত, বা যারা হচ্ছে দুর্নীতির আঁকড়া হিসেবে পরিগণিত বিভিন্ন ব্যক্তিরা আছে যারা হচ্ছে মানি লন্ডারিং করে বিদেশে টাকা পাচার করে দেয়। তো আজকে আমরা মানি লন্ডারিংটা কিভাবে হয়, মানি লন্ডারিং কী জিনিস এবং মানি লন্ডারিংয়ের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে চলো জেনে আসবো। হ্যাঁ, তো আমরা মানি লন্ডারিং এই টপিকটা মূলত তোমার সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। একাধারে এমসিকিউ, ক, খ, গ, ঘ সব কিছুর জন্য এটা একটা অলরাউন্ডার টপিক, এবং এখান থেকে তোমার সব ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তাই চলো দেরি না করে আমরা শুরু করি। তো প্রথমে বলি যে মানি লন্ডারিং, হ্যাঁ, মানি লন্ডারিং বলতে আমরা মূলত কি বুঝি। তো মানি লন্ডারিং মূলত সোজা বাংলায় আমরা যদি বলি বা বইয়ের ভাষায় আমরা পড়ে যাচ্ছি, মানি লন্ডারিং হচ্ছে অর্থ পাচার করা, হ্যাঁ, অর্থাৎ কালো টাকা বাইরে পাচার করা বা বিভিন্ন পদ্ধতি থেকে তোমার কালো টাকাকে বৈধ করে নেওয়া। ধরো একটা ব্যক্তি সারা জীবন তোমার অবৈধ উপায়ে টাকা ইনকাম করলো, তো অবৈধ উপায়ে টাকা ইনকাম করে সে যখন মসজিদ মাদ্রাসা করে দিচ্ছে বা বিভিন্ন তোমার চ্যারিটিতে দান করছে, তখন কিন্তু তার এই ব্ল্যাক মানিটা হোয়াইট মানি হয়ে যাচ্ছে। তো মূলত যারা হচ্ছে মানি লন্ডারিং করে বা মানি লন্ডারিং প্রক্রিয়ার সাথে জড়িত, ম্যাক্সিমামেরই ইনকামের সোর্সটা থাকে অবৈধ, বা যারা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে বা বিভিন্ন পলিটিক্স করে। আমাদের হচ্ছে বিগত রেজিমে যে তোমার পতন হলো, বিগত রেজিমে পতন হওয়ার পরে তুমি দেখবা নানা রকম নিউজ পেপারে কিন্তু চলে এসেছে যে এত কোটি টাকা উদ্ধার, এত কোটি টাকা পাওয়া গেছে অমুক নেতার কাছে। হ্যাঁ, তো এগুলো মূলত তোমার অবৈধ টাকা। তো এই অবৈধ টাকাকে যখন তোমার বৈধ করা হয় বা বৈধ করানোর চেষ্টা করা হয়, তখন সেটাকে বলা হয় মানি লন্ডারিং। তো চলো আমরা মানি লন্ডারিং সম্পর্কে বিস্তারিত দেখে আসি। তো প্রথমে আমাদের জানতে হবে যে মানি লন্ডারিং আইন কত সালে। এটা হচ্ছে 2010 সালে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। 2010 সালে মানি লন্ডারিং আইন করা হয় এবং তার পরবর্তীতে 2008 এবং 12 সালে সংশোধনী করা হয়। তো আমরা বর্তমানে যে মানি লন্ডারিং আইনগুলো আছে সেটা মূলত 2012 সালে প্রণীত হয়েছে, এবং এটা নিয়েই বর্তমানে মানি লন্ডারিং আইন 2012 সাল থেকেই তোমার পরিচালিত হচ্ছে। তো বাংলাদেশে মানি লন্ডারিংকে অপরাধ হিসেবে চিহ্নিত করে তোলার প্রাথমিক আইন করা হয় 2012 সালে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন মানি লন্ডারিংকে অবৈধভাবে অর্জিত অর্থের উৎস গোপন করার বা লুকানোর প্রক্রিয়া হিসাবে সংগৃহীত করে থাকে। তো মূলত মানি লন্ডারিং কি? অবৈধভাবে অর্জিত অর্থের উৎস গোপন করার এবং লুকানোর একটা প্রক্রিয়া। অবৈধভাবে অর্জিত অর্থের উৎস গোপন করার এবং লুকানোর একটা প্রক্রিয়া হচ্ছে মানি লন্ডারিং। তো মানি লন্ডারিং মূলত কী করে? অবৈধভাবে অর্জিত অর্থের উৎস গোপন করে। কি করে? উৎস গোপন করে। এই অর্থটা স্থানান্তর করে বা রূপান্তর করে। প্রথমে উৎসটা গোপন করে, তারপর অর্থটা কি করে? পাচার করে, স্থানান্তর করে বা রূপান্তর করে। তারপর অর্জিত অর্থ ব্যবহার এবং বিনিয়োগ করে, এবং মানি লন্ডারিংকে সহজতর করার জন্য অন্য কোনো কাজ করা। তো এই একটা সিস্টেমে মানি লন্ডারিং করা যায়। তো এখন আমরা দেখব যে বর্তমানে বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, BFIEU, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, হ্যাঁ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, BFIEU নামে একটা তোমার কি আছে, একটা প্রতিষ্ঠান আছে, যেখানে তোমার সন্দেহজনক লেনদেনের রিপোর্ট গ্রহণ করা হয় এবং মানি লন্ডারিং মামলা প্রদান করা হয়। ঠিক আছে। তো বর্তমানে বাংলাদেশে মানি লন্ডারিং আইনের শাস্তি হিসেবে কী কী প্রচলিত চলো দেখে নিই। তো কেউ যদি জড়িত থাকে তাহলে অনূন্য 4 বছর, মানে নিম্নে 4 বছর এবং অনধিক 12 বছর পর্যন্ত তোমার কারাদণ্ডিত হবে, অর্থাৎ তোমার জেল খাটবে। এবং যেই তোমার সম্পত্তি আছে, সম্পত্তির দ্বিগুণ মূল্যের সমপরিমাণ বা 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। অর্থাৎ 2 লক্ষ টাকার মানি লন্ডারিং করলে তার দ্বিগুণ পরিমাণ 4 লক্ষ টাকা তাকে প্রদান করতে হবে, এবং এরকম 10 লক্ষ টাকা পর্যন্ত তাকে তোমার মামলা দিতে পারে। তারপর আদালতে কোনো অর্থদণ্ড বা দণ্ডের অতিরিক্ত হিসেবে দণ্ডিত ব্যক্তির সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করিবার আদেশ প্রদান করিতে পারিবে। অর্থাৎ বলছে যে আদালত কোনো অর্থদণ্ড বা দণ্ডের অতিরিক্ত হিসাবে
মানে আরও যদি শাস্তি দিতে চায়, এটার অতিরিক্ত হিসাবে দণ্ডিত ব্যক্তির অর্থাৎ যে মানি লন্ডারিং করার চেষ্টা করেছে সম্পত্তি, তার যে ব্যক্তিগত সম্পত্তি আছে এটা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে পারে। তার যে বাড়ি আছে গাড়ি আছে সেটা তারা জব্দ করতে পারে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানি লন্ডারিং বা কোনো সম্পৃক্ত অপরাধের সাথে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট বোঝানো হয়। তারপরে এই আইনে 27-এর বিধান সাপেক্ষে উপধারা 2-এর বিধান অনুসারে ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং অনন্য দ্বিগুণ বা 20 লক্ষ টাকা তোমার অর্থদণ্ডে দণ্ডিত করতে পারবে। তো মেইনলি এখানে মূলত কি ধরনের শাস্তি আছে মাথায় রাখবা কোনটা, 4 বছরের ন্যূনতম 4 বছরের জেল এবং 10 লক্ষ টাকা পর্যন্ত তাকে অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে। আর কেউ যদি অপরাধ করে এই অধীনে, এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠন করলে বা কেউ যদি চেষ্টা করে বা ষড়যন্ত্র করলে তার তোমার 20 লক্ষ টাকা পর্যন্ত তার অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে। ঠিক আছে, অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে, তার মানে কতটুক সে জড়িত সেটার বিচার ভেদে। ওকে, গেল। তারপরে আরও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, মানি লন্ডারিং বিরুদ্ধে লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ আইন। এখানে বিরত রাখতে বিভিন্ন বিচারের নিশ্চয়তা দিয়ে থাকে, যেখানে তোমার মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে মানি লন্ডারিংয়ের শাস্তি এবং দণ্ড সম্পর্কে কিছু বিবরণ দেওয়া আছে। যেমন BFIEU সন্দেহভাজন মানি লন্ডারিংয়ের সন্দেহভাজন ব্যক্তিদের সম্পদ জব্দ করার ক্ষমতা রাখে। তাদের ক্ষমতা কি? ধরো তোমাকে আমি সন্দেহ করলাম যে তুমি মানি লন্ডারিং করছো, তখন তোমার সম্পদ আমি জব্দ করতে পারবো। মানি লন্ডারিং প্রতিরোধ আইন এছাড়াও মানি লন্ডারিং বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার বিধান করে। মানে মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে তোমার কিন্তু আন্তর্জাতিক একটা বিধান আছে, সেইটা আন্তর্জাতিক আদালতের সহযোগিতা নিতে পারে। ধরো একটা ব্যক্তি টাকা মেরে দিয়ে বিদেশে চলে গেছে, তখন কি কাকে ধরা যাবে না? ধরা যাবে। আন্তর্জাতিক আদালতে তখন তার বিরুদ্ধে মামলা দিলে তখন আন্তর্জাতিক সহায়তা সে পাবে। তারপরে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে মানি লন্ডারিংয়ের কিছু নির্দিষ্ট উদাহরণ হচ্ছে, যে ব্যক্তি অবৈধভাবে অর্জিত অর্থের উৎস গোপন করে বা ছদ্মবেশ করে সে অপরাধী। কে অপরাধী হবে? যে অর্থের উৎস গোপন করে বা ছদ্মবেশ করে। যে ব্যক্তি অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর বা রূপান্তর করে সেও অপরাধী হবে, বা অবৈধভাবে অর্জিত অর্থ ব্যবহার বা বিনিয়োগ করলে সেও অপরাধী হবে। এবং যে ব্যক্তি মানি লন্ডারিংকে সহজতর করার জন্য অন্য কোনো কাজ করবে সে অপরাধী হবে। অর্থাৎ যে উৎস গোপন করার চেষ্টা করবে, যে হচ্ছে এই অর্থ ব্যবহার করবে, যেই তার অর্থের উপর বিনিয়োগ করবে, সবাই অপরাধী বলে গণ্য হবে। এবং সে তাদের বিরুদ্ধে সব আন্তর্জাতিক আদালত এবং এই যে তোমার প্রতিষ্ঠানটা আছে FIU, এটা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তো আর্থিক ব্যবস্থাপকে অপব্যবহারের হাত থেকে রক্ষা করার জন্য মানি লন্ডারিং একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। তো এখান থেকে আর কিছু ইম্পর্টেন্ট না, এখান থেকে কিছু মনে রাখা লাগবে না। এইটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে, এখান থেকে একটা সিকিউ পাবা। মানি লন্ডারিংয়ের পদ্ধতিতে, মানি লন্ডারিংয়ে মূলত 3 পদ্ধতিতে মানি লন্ডারিং করা হয়। ঠিক আছে, তো বর্তমানে মানি লন্ডারিং সারা বিশ্বে একটা সমস্যা। এটা এমন একটা অবস্থা যার মাধ্যমে অপরাধীরা অবৈধ পন্থায় উপার্জিত অর্থ বিভিন্ন খাতে প্রবাহিত করে, যা দেখলে মনে হবে যে এই সমস্ত অর্থ বৈধ উপায়ে করা হয়েছে। তো মানি লন্ডারিংয়ের 3টা প্রক্রিয়া আছে। হ্যাঁ, একটা হচ্ছে প্লেসমেন্ট বা স্থান নির্ণয়, লেয়ারিং বা স্থিরীভূতকরণ, ইন্টিগ্রেশন বা সমন্বয়। প্লেসমেন্ট বা স্থান নির্ণয় মানে কি? ধরো আমি 1 কোটি টাকা বা 1 লক্ষ টাকা ধরো আমার অবৈধ পন্থায় উপার্জিত, তো ও 1 লক্ষ টাকায় আমার বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করতে হবে বা স্থান নির্ধারণ করতে হবে। যে ধরো 1 লক্ষ টাকায় মধ্যে আমি 20,000 টাকা দিব মসজিদে, 20,000 টাকা দিব নতুন কোনো ব্যবসা করতেছে এমন বিনিয়োগকারীকে, হ্যাঁ, 20,000 টাকা দিব সমাজের কোনো ক্লাবে। এইভাবে আমি প্রত্যেকটা জিনিস ভাগ করে নেব। ঠিক আছে, প্লেসমেন্ট বা স্থান নির্ণয় করে নেব। তো প্রথমে আমার স্থান নির্ণয় করতে হবে যে কোথায় আমি টাকাটা রাখবো। ওই টাকাটা রেখে তারপরে আমি বিভিন্ন জায়গায় ভাগ করে দিব। তো যেখানে আমি টাকাটা রাখবো সেটাই হচ্ছে মূলত স্থান নির্ণয়। এবং লেয়ারিং বা স্থিরীভূতকরণ মানে কোথায় কোথায় ভাগ করে দিব। ধরো এখানে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ব্যাংকে আমি ভাগ করে দিলাম, তো এটা হচ্ছে তোমার লেয়ারিং বা স্থিরীভূতকরণ। এবং ইন্টিগ্রেশন বা সমন্বয়, এই যে সমন্বয় মানে তোমার কোথাও কম দিব কোথাও বেশি দিব, এইভাবে করে করে যখন টাকাটা ছড়ায় ফেলবো তখন সেটাকে বলে ইন্টিগ্রেশন বা সমন্বয়। তো চলো এটা বিস্তারিত বিবরণ আমরা জেনে আসি। যে প্রথম
ধাপ হচ্ছে 3টি ধাপ অনুসরণ করে মানি লন্ডারিং প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। প্রথম ধাপে কি করা হয়? প্রথম ধাপ হচ্ছে প্লেসমেন্ট বা স্থান নির্ণয়। এটা হচ্ছে প্রথম ধাপ, এটা মানি লন্ডারিং এর প্রথম ধাপ। এই ধাপে কি করা হয়? অবৈধ পন্থা উপার্জিত অর্থকে তার উৎস থেকে সরিয়ে ফেলা হয়। কাজটা কি করা হয়? সরিয়ে ফেলা হয়। ধরো অবৈধ পন্থায় উপার্জিত যে অর্থ সেই স্থান থেকে সরিয়ে ফেলা হয়। ধরো হুট করে 1 লক্ষ টাকা সে নিল, ওই অফিস থেকে নিয়ে সে বাসায় রাখলো। এই যে সরিয়ে ফেলার কাজটা, এটা হচ্ছে তোমার কি প্লেসমেন্ট বা স্থান নির্ণয়। এই অর্থকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ক্যাসিনো, সুপার শপ ইত্যাদির মাধ্যমে পরিচালিত করা হয়। সরিয়ে বিভিন্ন ক্যাসিনোতে দেওয়া হয় বা জুয়ার প্রতিষ্ঠানে দেওয়া হয়, বিভিন্ন সুপার শপে প্রদান করা হয়। এক্ষেত্রে দেশি বিদেশি বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হয়। এই ধাপটি বিভিন্ন প্রক্রিয়া সম্পাদিত হয়, অর্থাৎ অর্থ সরিয়ে ফেলার কাজটা বিভিন্ন প্রক্রিয়া সম্পাদিত হয়। প্রথমত মুদ্রা পাচার। এ পর্যায়ে অবৈধভাবে কোনো দেশ থেকে মুদ্রা পাচার করা হয়ে থাকে এবং বিষয়টি এমনভাবে করা হয় যেন এর হদিস বের করা অত্যন্ত কষ্টকর বা কষ্টসাধ্য হয়। হ্যাঁ, প্রথমে কি করা হয়? মুদ্রা পাচার করা হয়। তারপরে ব্যাংকের সহায়তা নেওয়া হয়। যখন কোনো ব্যাংকিং প্রতিষ্ঠানের মালিক বিভিন্নভাবে অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকে, তখন এই ধাপটি অনেক সহজে সম্ভাবিত হয়ে যায়, কারণ ব্যাংকের সহায়তা পেলে পুরো প্রক্রিয়াটি তাদের কাছে বৈধ করা ইজিয়ার হয়ে যায়। মুদ্রা বিনিময়। অবৈধ পন্থায় অর্জিত অর্থ কোনো মুদ্রায় রূপান্তরিত করেও পাচার করা যায়। অর্থাৎ ডলারে, ধরো টাকা তুমি কি বলছে, টাকায় তুমি ইনকাম করছো, তুমি কনভার্ট করে নিয়েছো ডলারে। হ্যাঁ, তো এটা 3টা সিস্টেম। একটা হচ্ছে মুদ্রা পাচার করা, অর্থ পাচার করা, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাংকের সহায়তা নেওয়া এবং মুদ্রা বিনিময় করা। মুদ্রা পাচার করা, মুদ্রা বিনিময় করা এবং তোমার কি ব্যাংকের সহায়তা নেওয়া। তিনটা পদ্ধতিতে তোমার মূলত প্লেসমেন্ট করা হয় বা স্থান নির্ণয় করা হয়। প্লেসমেন্ট বা স্থান নির্ণয় করা হয় 3টা পদ্ধতিতে। ওকে, তো প্রথমে মুদ্রা পাচার করব, অবৈধভাবে বিভিন্ন দেশে কোনো দেশ থেকে মুদ্রা পাচার করা হয়ে থাকে ব্যাংকের সহায়তা নিয়ে এবং মুদ্রা বিনিময় করে। আচ্ছা, তো প্লেসমেন্ট মূলত কী কাজ করা? তার উৎস থেকে টাকাটাকে সরিয়ে ফেলা। উৎস থেকে টাকাটাকে সরিয়ে ফেলাই হচ্ছে প্লেসমেন্টের কাজ। তো দ্বিতীয় পদ্ধতিতে লেয়ারিং বা স্তরীভূতকরণ হয়। এই দ্বিতীয় পদ্ধতি বা দ্বিতীয় ধাপ হচ্ছে লেয়ারিং বা স্তরীভূতকরণ। এখানে উদ্দেশ্য থাকে পুরো প্রক্রিয়াটিকে এমনভাবে সাজানো। হ্যাঁ, লেয়ারিং মানে কি? সাজানো, যাতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সহজে এই মানি লন্ডারিং কার্যক্রম চিহ্নিত করতে না পারে। কতগুলো ধাপে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়, যেমন নগদ অর্থকে কোনো আর্থিক ইনস্ট্রুমেন্টে রূপান্তরিত করা। ধরো আছে আমার নগদ অর্থ, এটাকে আমি করে ফেললাম আর্থিক বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, যেমন শেয়ার কিনে ফেললাম, ওই টাকা দিয়ে আমি শেয়ার কিনে ফেললাম, বন্ড কিনে ফেললাম। হ্যাঁ, শেয়ার বন্ড কিনে ফেললাম। তো প্রথমে কি করব? নগদ টাকাকে আর্থিক ইনস্ট্রুমেন্টে রূপান্তরিত করে ফেলবো। কোনো স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ, অর্থাৎ কোনো বাড়ি বা বিল্ডিং ক্রয় করে সেটা আবার বিক্রি করে দেয়। হ্যাঁ, ধরো আমি কিনলাম, কিনে আবার অন্য থার্ড পার্টির কাছে বিক্রি করে দিলাম, তখন এই যে বিক্রি করে যে টাকাটা পেলাম ওটা তো আমার বৈধ। বোঝা গেছে? তো এই পর্যায়ে হচ্ছে আরও পুঙ্খানুপুঙ্খভাবে প্রথমে হচ্ছে অর্থ সরায় নেওয়া। প্রথমটা হচ্ছে অর্থ সরিয়ে ফেলা। অর্থের উৎস, মানে যেই উৎস থেকে অর্থ ইনকাম করা হয়েছে ওই উৎস থেকে অন্য উৎসে সরিয়ে ফেলা। সরিয়ে ফেলার কাজটা হয় প্লেসমেন্টে। প্লেসমেন্ট 3ভাবে করা হয়: মুদ্রা পাচার করে, মুদ্রা বিনিময় করে এবং ব্যাংকের মাধ্যমে। তারপরে যে কাজটা করা হয়, যে টাকাটাকে বৈধ করা শুরু হয়, তো বৈধ করা হয় লেয়ারিংয়ে। লেয়ারিংয়ে কী করা হয়? টাকাটাকে সাজানো হয় সুন্দরভাবে। যেমন একটা স্থায়ী সম্পত্তি কিনলাম, কিনে আবার বিক্রি করে দিলাম, ওই বিক্রি করার টাকাটা বৈধ। তারপরে বিভিন্ন আর্থিক ইনস্ট্রুমেন্টে রূপান্তর করা, আমি শেয়ার কিনে ফেললাম, ওই শেয়ারটা আমার জন্য বৈধ। ঠিক আছে? ইন্টিগ্রেশন বা সমন্বয়, এটা হচ্ছে সর্বশেষ ধাপ। এখানে মূলত পাচারকৃত অর্থ দেশের আর্থিক ব্যবস্থা এমনভাবে প্রবেশ করানো হয় যা দেখে মনে হবে এটা বৈধ পন্থায় অর্জিত বা স্বাভাবিকভাবে কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে এটা উপার্জন করা হয়েছে। তো লাস্ট পর্যায়ে যে সমন্বয় সাধন করা হয়, যেন এই ধাপে পাচারকৃত অর্থ এমনভাবে প্রবেশ করানো হয়, পাচারকৃত অর্থ দেশের আর্থিক ব্যবস্থা এমনভাবে প্রবেশ করানো হয় যা দেখে মনে হবে এটা বৈধ। অর্থাৎ ইন্টিগ্রেশনে কী করা হয়? এমনভাবে কাজ করা হয় যেন যা দেখে মনে হবে এটা বৈধ। আর তোমার লেয়ারিংয়ে হয় সাজানো, আর তোমার প্লেসমেন্টে হয় অর্থের উৎস সরিয়ে ফেলা। প্লেসমেন্টে অর্থের উৎস সরিয়ে ফেলা, লেয়ারিংয়ে সাজানো এবং ইন্টিগ্রেশনে এমনভাবে তোমার আর্থিক ব্যবস্থায় প্রবেশ করানো হয় যা দেখে মনে হবে এটা বৈধ। তো এই 3টা ধাপে মানি লন্ডারিং প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। তো এখানে আমার কিন্তু সিকিউ কোয়েশ্চেন আসবে, খুবই সাবধান। তো লেয়ারিং বা স্তরীভূতকরণ পর্যায়ের পুরোপুরি উল্টা চিত্র হচ্ছে তোমার ইন্টিগ্রেশন। যে ধাপে ইন্টিগ্রেশনগুলো অবলম্বন করা হয় সেটা বলা হলো। তো ইন্টিগ্রেশনে কী করা হয়? দেশের বাইরে কোনো ভুয়া প্রতিষ্ঠান খুলে জমা রাখে এবং পুরো লেনদেন প্রক্রিয়া তখন দেখতে বৈধ মনে হয়। দেশের বাইরে একটা ভুয়া প্রতিষ্ঠান খোলে,
খুলে ধরো অনলাইনে একটা আইটি ফার্ম দিল, ওই আইটি ফার্মে দেখাচ্ছে যে না আমার এখান থেকে টাকার সোর্সটা আসতেছে। তারপরে বিদেশি ব্যাংকের লেয়ারিং বিস্তারিত পর্যায়ের উল্টো চিত্র কেন? উল্টো চিত্র এই কারণেই, কারণ লেয়ারিংয়ে কি করা হয়, লেয়ারিংয়ে মূলত সাজানো হয়, সাজায় তোমার এমনভাবে সাজানো হয় যেন মনে হয় যে এটা বৈধ উপায় উপার্জন করা, যেমন আর্থিক ইনস্ট্রুমেন্টে রূপান্তর করা, শেয়ার বন্ড, তারপর হচ্ছে ক্রয় করে আবার পুনরায় বিক্রি করা। এটা তোমার ট্রেস করা তুলনামূলকভাবে টেস্ট করা যায়, কিন্তু ইন্টিগ্রেশনে এত সহজে টেস্ট করা যাবে না। যেমন আমি যদি দেশের বাইরে একটা প্রতিষ্ঠান খুলি, বলি যে ওইখান থেকে আমার বাইরে একটা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে আমার সেবা দিচ্ছে, ওইখান থেকে আমার টাকা আসতেছে, তো এটা তোমার ডিটেক্ট করা কঠিন, তাই এটা দেখতে বৈধ মনে হয়। বিদেশি ব্যাংকের মাধ্যমে অর্থ স্থানান্তর করার কারণ অনেক বিদেশি ব্যাংক তাদের ব্যাংক হিসাবধারী ব্যক্তিদের নাম ও পরিচয় গোপন রাখে। ভুয়া আমদানি রপ্তানি ইনভয়েসের মাধ্যমেও ইন্টিগ্রেশন করা যায়। তো একটা জিনিস মাথায় রাখবা যে লেয়ারিং আর ইন্টিগ্রেশনের মধ্যে একটা পার্থক্য, লেয়ারিং আর ইন্টিগ্রেশন। লেয়ারিং দেশে করা হয়, দেশে, যেমন হচ্ছে তোমার শেয়ার বন্ড ক্রয় করা, তারপরে কারো থেকে সম্পত্তি কিনে আবার বিক্রি করে ফেলা, এটা দেশে করা পসিবল। আর ইন্টিগ্রেশন দেশের বাইরে করা সম্ভব, শুধুমাত্র দেশের বাইরে করা পসিবল। যেমন হচ্ছে কি করে, দেশের বাইরে ভুয়া প্রতিষ্ঠান খোলে, দেশের বাইরে, বিদেশি ব্যাংক দেশের বাইরে, ঠিক আছে। ভুয়া আমদানি রপ্তানি কি দেশের বাইরে, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিন্ডিকেটটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউজ করে, আর ন্যাশনাল মানে যারা হচ্ছে ছোট চোর তারা হচ্ছে লেয়ারিং ইউজ করে। বোঝা গেছে? এ হচ্ছে ছোট চোর, লেয়ারিং যারা করে তারা হচ্ছে ছোট চোর, হ্যাঁ, আর এরা হচ্ছে বড় চোর। ইন্টিগ্রেশন যারা করে তারা হচ্ছে বড় চোর বা বড় বড় খেলোয়াড়, ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা, তারা ইন্টিগ্রেশন করে, ঠিক আছে। গেল। তো মানি লন্ডারিংয়ের প্রভাব কি কি এবং কিভাবে এটা প্রতিহত করা যায়? তো প্রভাব হচ্ছে তোমার আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি হয়, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি হয়। মানি লন্ডারিং আর্থিক প্রতিষ্ঠানের সুনাম এবং তাদের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে। ধরো আমি একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করলাম, পরে শুনি পেপারে যে ওই প্রতিষ্ঠানটা লাখ লাখ টাকা মেরে দিছে, তো এটা ওই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে, কিন্তু ওই প্রতিষ্ঠানের তো দোষ না, দেখা যাবে প্রতিষ্ঠানের কয়েকটা কর্মকর্তা এই কাজটা করেছে, ঠিক আছে। তো এর কারণ হলে যে সকল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পাচার হয় তারা জরিমানার মুখোমুখি হতে পারে, ফলে তাদের মুনাফা হ্রাস হতে পারে। তারপর অপরাধ বৃদ্ধি পায়। মানি লন্ডারিংয়ে অর্থ অপরাধীদের তাদের কার্যকলাপে অর্থায়নে সাহায্য করতে পারে, এর ফলে অপরাধ আরও বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ মানি লন্ডারিংয়ের সাথে জড়িত যারা, তারা তো বিভিন্ন অপরাধী চক্রই, হ্যাঁ, তো ওই টাকা দিয়ে তো অপরাধ প্রবণতা বাড়তে পারে। যেমন অপরাধীরা অস্ত্র, ওষুধ এবং অন্যান্য অবৈধ পণ্য এবং পরিষেবা মানি লন্ডারিংয়ের অর্থ ব্যবহার করার মাধ্যমে আনতে পারে। তারপরে বাজারকে বিপদগামী করা। মানি লন্ডারিং কৃত্রিমভাবে দাম বাড়ায় দিতে পারে। এই যে বাংলাদেশের শেয়ার বাজারে একবার ধস নামছিল, সবাই দেখা গেছে জমি বিক্রি করে, গহনা বিক্রি করে শেয়ার বাজারে ইনভেস্ট করছে এবং প্রত্যেকেই লস খাইছে। তো তখন কি হয়েছে যে কৃত্রিমভাবে হুট করে শেয়ারের দাম বেড়ে গিয়েছিল এবং অন্যান্য প্রতিযোগিতা তৈরি বাজারকে বিপদগামী করতে পারে। তারপর হচ্ছে কর বাজার ক্ষতিগ্রস্ত হয়। মানি লন্ডারিংয়ের যে অর্থ আছে ওইটার তো উপর কোনো ট্যাক্স দেওয়া লাগে না, কারণ ওই অর্থ উৎস ওটা তো সরকার জানে না, তাই রাজস্ব খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার ট্যাক্স কম পাচ্ছে, ঠিক আছে। তো এটা সামাজিক প্রভাব কি? দুর্নীতি বৃদ্ধি পায়, হ্যাঁ, মুনাফা লুকানোর যে প্রবণতা এটা দুর্নীতিকে আরও সহজতর করে ফেলে এবং জনগণ আস্থা হারিয়ে ফেলে। অস্থিতিশীলতা। অর্থ পাচারের অর্থনৈতিক বাবেল, অর্থনৈতিক মানে একটা বাবেল তৈরি করে, এই বাবেলের মধ্যে অর্থনৈতিক সংকটটা ঘুরপাক খেতে থাকে, দেখবা তখন হচ্ছে নানা রকম প্রভাব ফেলে। ধনীরা ধনী হয়, গরিবরা গরিব হয়। আর্থিক সংকটের ঝুঁকি বাড়িয়ে একটি দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করতে পারে। এর কারণ হচ্ছে অপরাধীরা আর্থিক বাজারকে ফটকাবাজি করার জন্য মানে কি শুধু একটা শেয়ার বা বন্ডের দাম বাড়ায় দেয়, এটাকে বলে ফটকাবাজি করার জন্য মানি লন্ডারিং করার অর্থ ব্যবহার করতে পারে, ঠিক আছে। ফলে সিকিউরিটির দাম আকস্মিক এবং নাটকীয় পরিবর্তন ঘটতে পারে, ওকে। তারপর হচ্ছে আইনের শাসনকে ক্ষুণ্ণ করা। মানি লন্ডারিংয়ের মাধ্যমে আইনের যে একটা অপব্যবহার সেটা শুরু হয় এবং যার কারণে তোমার স্থিতিশীলতা থাকে না এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে মানি লন্ডারিংয়ের পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। তো এখানে কিছু কিছু পদক্ষেপ নিতে পারি। এতক্ষণ তো আমরা প্রভাবটা দেখলাম যে কী কী সমস্যা হতে পারে, এখন আমরা পদক্ষেপ কী কী নিব, প্রতিকার কী কী নিব। আইন শক্তিশালী করা, এমনভাবে আইন বা সিস্টেম করা যাতে মানি লন্ডারিং করা না যায়, হ্যাঁ। তো
তো এর মধ্যে রয়েছে আর্থিক প্রতিষ্ঠানদের তাদের গ্রাহকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং সন্দেহজনক লেনদেনের রিপোর্ট করতে হবে। আন্তর্জাতিক সহযোগিতার উন্নয়ন করা, সরকারি মানি লন্ডারিং প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা উন্নতি করতে পারে। এক্ষেত্রে যে টাকা মেরে যদি বিদেশেও চলে যায় সেক্ষেত্রে যেন তারা ব্যবস্থা নিতে পারে। জনসাধারণকে শিক্ষিত করা, জনসাধারণকে অর্থ পাচারের বিপদ এবং কিভাবে সন্দেহজনক কার্যকলাপ চিহ্নিত করা যায় সে সম্পর্কে তাদেরকে অবগত করতে হবে এবং অর্থ পাচারের জন্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহার থেকে অপরাধীদের নিবৃত্ত করতে সাহায্য করতে হবে। তো এইভাবে আমরা মানি লন্ডারিং প্রতিহত করতে পারি। তো এখান থেকে আমার এমসিকিউ এসেছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন কত সালে চালু হয়? আমরা জানি 2002 সালে। তারপর হচ্ছে মানি লন্ডারিংয়ের পদ্ধতিগুলো কী কী? প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্টিগ্রেশন, তিনটে হচ্ছে মানি লন্ডারিংয়ের পদ্ধতি। তো মানি লন্ডারিং বলতে কী বুঝো? এটা হচ্ছে তোমার জ্ঞানমূলকে বোর্ড প্রশ্নে এসেছিল যে মানি লন্ডারিং হচ্ছে অবৈধ পন্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্জিত সম্পদের অবৈধ পন্থায় উপার্জিত সম্পদকে বৈধ পন্থায় হস্তান্তর, রূপান্তর এবং অবস্থানের গোপনকরণ বা উক্ত কাজে সহায়তা করাকে তোমার মানি লন্ডারিং বলে। এখানে হবে বৈধ, হ্যাঁ বৈধ হবে। ওকে, গেল। তারপরে মানি লন্ডারিং বলতে কি বোঝো? এটা গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন, এটা থেকে অবশ্যই একটা কোয়েশ্চেন পাবা যে মানি লন্ডারিং অর্থ অবৈধ পন্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপার্জিত অর্থ বৈধ পন্থায় রূপান্তরিত করার পদ্ধতি। তো মানি লন্ডারিংয়ের ফলে কী কী? অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, সন্ত্রাসী, অবৈধ অস্ত্র ব্যবসায়ী এবং রাষ্ট্রের দুর্নীতিপরায়ণ কর্মকর্তা সহ অন্যান্য অপরাধীদের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় এবং মানি লন্ডারিংয়ের কাজে জড়িত ব্যক্তি মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002 সাল অনুযায়ী শাস্তি পেয়ে থাকে। এখানে একটা তোমার সৃজনশীল কোয়েশ্চেন এসেছে গ এবং ঘ নম্বরে, যে দেখো রাশা কোম্পানি একটি খেলনা প্লাস্টিক সামগ্রী রপ্তানিকারক প্রতিষ্ঠান। তাদের ব্যবসায়টি সম্প্রসারণ করা জরুরি কিন্তু তাদের পর্যাপ্ত পুঁজি না থাকায় ব্যবসা সম্প্রসারণ করতে পারছে না। হ্যাঁ, এক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত গ্রহণ করলো যাতে তারা বিএসইসি এর অনুমতি নিয়ে দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ বিক্রয়ের মাধ্যমে বাড়তি অর্থ সংস্থান করতে পারে। ওকে, অন্যদিকে প্রতিষ্ঠানটি হুন্ডি ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে পড়লে যার কারণে অধিক মুনাফা নিশ্চিত হয়, পরে সরকার বিষয়টি জানতে পেরে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করে এবং উক্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। তো এখানে মূলত এই টপিক থেকে কোয়েশ্চেন আসেনি, মানি লন্ডারিং থেকে কোয়েশ্চেন আসেছে। এটা আগের টপিকের কোয়েশ্চেন যে রাশা কোম্পানি কোন বাজার থেকে অর্থ সংস্থান করতে চেয়েছিল। যেহেতু বিএসইসির অনুমোদন নিয়ে দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ বিক্রয়ের মাধ্যমে বাড়তি অর্থে সংস্থান করবে। ঠিক আছে, তো এক্ষেত্রে রাশা কোম্পানি কোন বাজার থেকে অর্থ সংস্থান করতে চেয়েছিল? আমরা জানি বাজার দুই প্রকার, একটা হচ্ছে প্রাথমিক বাজার আর একটা হচ্ছে মূলধন বাজার। যেহেতু জনগণের কাছ থেকে বিক্রি করতে চেয়েছিল দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ, সেটা হচ্ছে প্রাথমিক বাজার হবে। ঠিক আছে, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করার যৌক্তিকতা বিশ্লেষণ করা। কেন লাইসেন্স বাতিল করে? অবশ্যই লাইসেন্স বাতিল করার যুক্তিযুক্ত কারণ হচ্ছে তাকে হচ্ছে কোম্পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করলো তারা বিএসইসির অনুমতি নিয়ে দীর্ঘমেয়াদী শেয়ার বিক্রয়ের মাধ্যমে বাড়তি অর্থ সংস্থান করবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি হুন্ডি ব্যবসার সাথে জড়িত হয়ে পড়ে। হুন্ডি ব্যবসার সাথে জড়িত হয়ে পড়ে। এখন হুন্ডি ব্যবসার সাথে জড়িত হয়ে পড়ে, এটা তো তোমার হুন্ডির ব্যবসার সাথে জড়িত হয়ে পড়ে, তার মানে এটার অর্থের সোর্স তোমার নিশ্চিত না। যেখানে অর্থের সোর্স নিশ্চিত না, অর্থাৎ মানি লন্ডারিংয়ের কিন্তু এটা একটা পর্যায়ের মধ্যেই পড়ে। ঠিক আছে, যেহেতু তারা মানি লন্ডারিংয়ের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে তাই প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়। তো এখানে মানি লন্ডারিং বলতে তোমার অবৈধ উপায়ে অর্জিত অর্থ বৈধ উপায়ে কনভার্ট করাকে বোঝানো হয়। তো এখানে যেহেতু হুন্ডি ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে, বিদেশ থেকে যখন টাকা আদান প্রদান করে, আমদানি রপ্তানি বা টাকা পাঠানো, টাকা পাচার করা, এটা হচ্ছে আনআইডেন্টিফাইড সোর্স থেকে তোমার হুন্ডির মাধ্যমে ব্যবসার সাথে সম্পৃক্ত হয়। তো এটা কেন অবৈধ? কারণ এটা প্রথমত সরকার ট্রেস করতে পারে না এবং সরকারকে তারা কর দেয় না বা রাজস্ব দেয় না, তাই হুন্ডি ব্যবসা অবৈধ। তাই হুন্ডি ব্যবসার সাথে যেহেতু তারা সম্পৃক্ত হয়ে পড়ে তাই তাদের লাইসেন্স বাতিল করা হয়। তো এটা মূলত মানি লন্ডারিংয়ের তিনটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে প্লেসমেন্ট, আর একটা হচ্ছে তোমার লেয়ারিং, আর একটা ইন্টিগ্রেশন। তো আমরা বলছিলাম যে লেয়ারিং হচ্ছে দেশের মধ্যে আর ইন্টিগ্রেশন হচ্ছে দেশের বাইরে যেসব অর্থ পাচার করা হয়। ঠিক আছে, তো এখানে যেহেতু হুন্ডি ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে, হুন্ডি ব্যবসার সাথে বিদেশ থেকে টাকা
তোমার পাচার করে দেশে প্রবেশ করানো হয়, অর্থের উৎসটা যেহেতু তোমার অনিশ্চিত, তাই হুন্ডি ব্যবসাটাও তোমার অবৈধ। এটা মানি লন্ডারিংয়ের তোমার ইন্টিগ্রেশনের একটা প্রক্রিয়া বা ইন্টিগ্রেশনের একটা সাব প্রসেস। ঠিক আছে, তো গেল। তো এই টপিক এই পর্যন্তই। মানি লন্ডারিংয়ের টপিকটা খুব ইন্টারেস্টিং একটা টপিক ছিল, আইনো। তো এটা একটু ভালো মতো পড়বে এবং আশা করি আজকের লেকচারের পর মানি লন্ডারিং নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এবং এখান থেকে একটু সিকিউ তোমরা বাসায় প্র্যাকটিস করবে, যেটা তোমার আমরা প্র্যাকটিস করিয়ে দিলাম বা যে সিকিউটা আমরা সলভ করিয়ে দিলাম, এটা তোমাদের HW থাকবে এবং বইয়ে মানি লন্ডারিং রিলেটেড যে কয়টা সিকিউ কোয়েশ্চেন আসে সবগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।